আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল এ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে তিনটা দল কোয়ালিফাই করে ফেলেছে প্লে অফসের জন্য। প্রথম দলটার নাম রাজশাহী ওয়ারিয়র্স, দ্বিতীয় দলটার নাম চট্টগ্রাম রয়্যালস এবং তৃতীয় দলটার নাম সিলেট টাইটান্স। সিলেট টাইটান্সের অবশ্য গ্রুপ পর্বে একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে, যেটা ঢাকা লেগে এসে তারা খেলবে। তবে তার আগেই এই তিনটা দল যেহেতু কোয়ালিফাই করে ফেলেছে, একটা মাত্র স্পট বাকি রয়েছে, চতুর্থ স্পটটা। সেই স্পটটা কে নেবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এবং এই স্পটটার জন্য যারা মুখোমুখি লড়াইয়ে রয়েছে সেই তিনটা দলের নাম হচ্ছে রংপুর রাইডার্স, সেই দলগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালস। এবং টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু কেউ আসলে ভাবতেও পারেনি যে রংপুর রাইডার্স এত দূর আসার পরেও কোয়ালিফিকেশনটা তাদের নিশ্চিত করতে এতটুকু সময় লাগবে। এবং গত যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সিলেটের বিরুদ্ধে রংপুরের, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এই কোয়ালিফিকেশনসের জায়গাটা সমুন্নত করার জন্য। যেই দল জিততো তারাই কোয়ালিফাই করে যেত, যেই দল হারতো তারা কিন্তু ওই বিপদের মধ্যেই পড়ে যেত যে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা সেই শঙ্কার ভিতর তারা পড়ে যাবে। সো সেই ম্যাচটা আলটিমেটলি সিলেট টাইটান্স খুব সহজেই রংপুর রাইডার্সকে হারিয়ে দিতে পেরেছে। এবং রংপুর রাইডার্সের এই হারের পর একটা প্রশ্ন কিন্তু জন্ম হয়ে যাচ্ছে যে আলটিমেটলি আপনি নিলামেও খুব ভালো পারফর্ম করলেন, আপনি ডিরেক্ট সাইনিংয়েও বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে আসলেন, বিদেশি ক্যাটাগরিতেও আপনাদের বেশ ভালো রিলায়েবল প্লেয়ার্স আছে, তারপরও কিন্তু পারফর্ম করা যাচ্ছে না। এবং তারপরও একটা টুর্নামেন্ট জিততে হলে ওভারঅল যে একটা কনসিস্টেন্সির প্রয়োজন হয়, প্লেয়ারদের কাছ থেকে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স নিয়ে আসার প্রয়োজন হয়, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স স্ট্রাগল করছে। এবং সেটা তাদের ব্যাটিংটা দেখলে আরও বেশি বোঝা যায়। তারা বোলিংটা নিয়ে বেশ ভালো শক্ত সমর্থ পারফরমেন্স দিয়েছে, তবে তাদের ব্যাটিংটাই তাদেরকে ডুবিয়ে দিয়েছে অনেকটুকু সময়। এবং এই কারণেই তারা এমন একটা অবস্থায় আছে যে এখনও তারা নিশ্চিত করতে পারছে না যে তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে কিনা। নোয়াখালীর এখনও চান্স আছে, ঢাকা ক্যাপিটালসেরও এখন একটা আউটসাইড চান্স আছে। তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে রংপুর রাইডার্স তারাই আসলে ফেভারিট, এই তিনটা দলের মধ্যে তারাই ফেভারিট, তারাই হয়তো প্লে অফসে চলে যাবে, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস হয়তো বাদ পড়ে যাবে। তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে আলোচনা মূল যেই বিষয়টা সেটা হচ্ছে গতকাল রাতের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রাজশাহী ওয়ারিয়ার্স তারা ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল। রাজশাহীর জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং জার্নি আমরা দেখছিলাম একদম শুরু থেকেই। যখন এবারে বিপিএলটা অনুষ্ঠিত হবে সেটার ঘোষণা করা হয়েছে, তারপর থেকে যখন দলগুলো নিজেদেরকে গোছানো শুরু করেছিল, একেবারে শুরুতেই রাজশাহী ওয়ারিয়ার্স হান্নান সরকারকে তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এবং তারপর থেকেই দেখা গিয়েছে একটা খুবই ওয়েল প্ল্যান্ড একটা এফোর্ট রাজশাহী ওয়ারিয়ার্সের কাছ থেকে আমরা দেখেছি। এবং সেটা শুধুমাত্র আপনার দল গোছানোর দিক থেকে নয়, সেটা শুধুমাত্র হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নয়, সেটা শুধুমাত্র ডিরেক্ট সাইনিং কিংবা নিলামে ভালো পারফর্ম করার ক্ষেত্রেও নয়। ওভারঅল আপনি দেখেন রাজশাহী তাদের ফিনান্সিয়াল জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো একটা স্ট্যাবিলিটি মেনটেন করছে অন্তত। এবং প্লেয়ারদেরকে যা তারা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা একটা ভালো ফ্র্যাঞ্চাইজির মতো তাদেরকে সময় মতো পে অফ করছে। এবং ম্যাচ জিততে পারলে যে বোনাস, সেটাও কিন্তু আলাদা একটা ইনসেন্টিভ হিসেবে এই দলগুলোর জন্য কাজ করে, যেটা রাজশাহী নিয়মিতভাবে দিয়ে যাচ্ছে। সো তাদের ব্যাপারে খুব ভালো কিছু বলার ডেফিনেটলি আছে। সবাই এই ব্যাপারটাকে এক্সাম্পল হিসেবে ধরছেন যে রাজশাহী ওয়ারিয়ার্স যেভাবে আসলে তাদের দলটাকে গুছিয়েছে, যেভাবে তারা আসলে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছে এবং যেভাবে তারা পরিকল্পনা করছে প্রত্যেকটা ম্যাচ নিয়ে, এই মুহূর্তের হিসেব যদি ধরতে হয় রাজশাহী ওয়ারিয়ার্স আমার কাছে মনে হয় আর ফেভারিটস টু উইন দিস বিপিএল। যদিও এখনো পর্যন্ত কিছু বলা যায় না, লাকেরও প্রয়োজন হয়। বাট রাজশাহী আমার কাছে মনে হয় নিলামের সময়ে এমন কিছু কাজ করেছে যেটা তাদের ব্যাকআপ হিসেবে খুবই ভালো কাজ করেছে। এবং সেটার একটা নমুনা আমরা দেখতে পাই যখন তারা আব্দুল গাফফার সাকলাইনকে এবং রিপন মণ্ডলকে দুজনকেই নিলামে তাদের দলে ভিড়িয়ে নেয়। এই দুজনের পরিচয় কি? রিপন মণ্ডল তিনি তো প্রায় জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন, ধাক্কা দিচ্ছেন, জাতীয় দলের দরজাটা কখন খুলবে তার জন্য সেই অপেক্ষায় তিনি রয়েছেন। এমন একটা অবস্থায় তিনি আছেন এই মুহূর্তে যে বাংলাদেশে মুস্তাফিজ বাদে আরও একজন যদি ডেথ ওভার স্পেশালিস্ট ধরা হয়, সেখানে হাসান মাহমুদ এবং রিপন মণ্ডল এই দুজনের নামই সবার উপরে চলে আসে। ইভেন মোর দেন তাসকিন আহমেদ, ইভেন মোর দেন তানজিম সাকিব, ইভেন মোর দেন শরীফুল। সো রিপন নিজের একটা জায়গা করে নিচ্ছেন, অন্তত ডেথ ওভার্স বোলিংয়ে তিনি যেই ধরনের পারফরমেন্স দিচ্ছেন সেটা এক কথায় অসাধারণ। এবং রাজশাহী ওয়ারিয়ার্সের এই ভালো পারফরমেন্স করার পেছনে বা একটা কনসিস্টেন্সি রাখার পেছনে তাদের বোলিং ইউনিটে কিন্তু রিপন মণ্ডলের একটা বিশাল বড় অবদান আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও রাজশাহী কি করেছে, তারা কিন্তু মোহাম্মদ রুবেল নামের একজনকে নিয়েছিল নিলামে, তার নামটাও উঠেনি, পরবর্তীতে তাকে নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকেই তাকে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো গতকালের ম্যাচটায় ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে। মূলত একজন অফ স্পিনার তিনি, তবে মিস্ট্রি স্পিনটাও করতে পারেন। এবং রুবেলের পারফরমেন্স আমরা গতকাল দেখলাম, তিনি দারুণ বল করেছেন। তার প্রথম আউটিংয়ে বিপিএল ডেবিউতেই 4 ওভার থেকে মাত্র 22 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন এবং খুবই ভালো বল করেছেন সেই জায়গাটায়। তার বোলিং খেলতে বেশ অসুবিধায় পড়ছিলেন প্রতিপক্ষের ব্যাটাররা। সো এটাও আমি বাদ দিলাম। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট গতকাল ম্যাচটার সময় আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডলকে একসাথে যখন দলে খেলানো হয় তখন কি হয়। সাধারণত রাজশাহী ওয়ারিয়ার্স সোফার তাদের এই ক্যাম্পেইনে
আইদার আব্দুল গাফার সাকলাইনকে পিক করেছে, না হলে তারা রিপন মন্ডলকে পিক করেছে। দুজনের একজনকে তারা পিক করেছে, একসঙ্গে দুজনকে কিন্তু তারা সেভাবে করে আসলে অ্যাকোমোডেট করার সুযোগটা পায়নি তাদের টিম ব্যালেন্সের কারণে। তবে এ যাত্রায় তারা কিন্তু করতে পেরেছে সেটা। গত দুটো ম্যাচে আমরা দেখলাম রাজশাহী ওয়ারিয়ার্স রাতের ম্যাচগুলোতে স্পেসিফিক্যালি এই দুজনকে দলের সঙ্গে কন্টিনিউ করেছে, স্টার্টিং 11-এ রেখেছে এবং সেটার পুরস্কারটাও তারা পেয়ে যাচ্ছে। আব্দুল গাফার সাকলাইন শুরুটা তার ভালো হয়নি, কারণ রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে প্রথম দুটো ম্যাচ তিনি যখন খেলেছিলেন সেখানে রিপন মন্ডল একাদশেই চান্স পাননি, তিনি কিন্তু ভালো পারফর্ম করতে পারেন এবং তারপর তাকে বাদ দিয়ে তৃতীয় ম্যাচ থেকে রিপন মন্ডলকে পিক করা শুরু হয়। রিপন মন্ডল তার প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখানো শুরু করে দিয়েছিলেন। একটা ম্যাচ তো তিনি সুপার ওভারে রাজশাহীকে জিতিয়ে দিয়েছিলেন রংপুরের এগেনস্টে। সো এই বিষয়গুলো রিপন মন্ডল যখন দেখাচ্ছেন, তাকে আসলে দল থেকে বাইর করাটা খুবই খুবই ডিফিকাল্ট একটা কাজ হয়ে গিয়েছিল এবং সে কারণেই রিপন মন্ডল মেইন পেসার হিসেবে এই রাজশাহী ওয়ারিয়ার্স দলটায় ছিলেন লোকাল ক্যাটাগরিতে, এবং বিনোরা ফার্নান্ডোকেও তারা অন অ্যান্ড অফ পিক করে। এবং যখন তাদের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার্স যাদেরকে তারা ইনিশিয়ালি নিয়েছিল পাকিস্তানের প্লেয়াররা, তারা কিন্তু চলে গিয়েছিলেন ওই শ্রীলঙ্কা সিরিজ খেলতে, সেই সময়টায় তারা মোহাম্মদ ওয়াসিম, জিমি নিশামদের মতো ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েছেন, রায়ান বার্লের মতো ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং এনেছেন। সেটাও তাদের দলের শক্তিমত্তাকে অনেকটা বৃদ্ধি করেছে, যেটা গতকালের ম্যাচটাতে আমরা আবারও দেখতে পারলাম। এই তিনজনের পারফরমেন্সই বেশ ভালো ছিল। সো এখন ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আব্দুল গাফার সাকলাইন। তিনি আসলে হঠাৎ করেই কেন পাত প্রদীপের আলোতে এসেছেন, তাকে নিয়ে কিন্তু আলোচনা ডিফারেন্টলি করতেই হবে। এবং তার একটা স্পেশালিটি আছে যেটা আমাদের নজরে পড়েছে, গতকালও সেটা আমরা দেখেছি। অবভিয়াসলি তার স্লোয়ার ডেলিভারিগুলো খুব ডিসেপটিভ হয় এবং সেই জায়গাটাতে তিনি মিডল ওভার্সে খুবই এফেক্টিভ একজন বোলার হয়ে যান, সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং ওই বিষয়টাকেই তিনি আবারও আলোতে নিয়ে এসেছেন গতকাল ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে। ঢাকা ক্যাপিটালস আগে ব্যাট করছিল এবং তারা শুরুটা ভালো পেয়েছিল এবং সেখান থেকে মনে হচ্ছিল যে তারা 160-70-এর দিকে হয়তো যেতে পারে, তবে তাদেরকেও 131 রানের মধ্যে আটকে দেওয়ার যে কাজটা সেটা কিন্তু মূলত করেছেন এই আব্দুল গাফার সাকলাইন। সব মিলিয়ে তিনি 4টা উইকেট পেয়েছেন, রানও খুব বেশি দেননি এবং ওই 4টা উইকেট নেওয়ার মধ্যে তিনি 2টো উইকেট পেয়েছেন এলবিডব্লিউর মাধ্যমে, যেখানে খুব অদ্ভুত ধরনের এলবিডব্লিউ উইকেটগুলো কিন্তু তিনি তুলেছেন। তার বলটা আপনি দেখেন, শর্ট অফ লেন্থের বল হয় কিন্তু এতটাই স্লো, ব্যাটাররা ভাবছেন যে বলটা হয়তো উচ্চতার কারণে উপর দিয়ে চলে যাবে কিংবা পুল শট খেলা সম্ভব হবে, কিন্তু সামহাও বলটা এত ধীর গতিতে যায়, বলটা ব্যাটের নিচ দিয়ে গিয়ে প্যাডে বা কোথাও এক জায়গায় আঘাত হানে এবং আব্দুল গাফার সেখান থেকে 2টো এলবিডব্লিউ আদায় করে নিয়েছেন, যেটা ইনিশিয়ালি আম্পায়াররা কিন্তু নট আউট দিয়েছেন। অর্থাৎ রিভিউ নিয়ে 2বারই আব্দুল গাফার সাকলাইন সফল হয়েছেন। এবং আমরা কিন্তু সাধারণত দেখি না যে একজন পেস বোলার যিনি মোটামুটি 125, 126, 130-এর কাছাকাছি স্পিডে বল করতে পারেন এবং তার স্লোয়ার বলগুলো এফেক্টিভ, তিনি স্লোয়ার বল দিয়ে এলবিডব্লিউ আদায় করেন, সেটা কিন্তু খুব রেয়ার একটা ঘটনা। এবং এই স্লোয়ার বলটার আসলে একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, কারণ এইটা আমরা সাধারণত দেখি না পেস বোলারদের কাছ থেকে। তাদের স্লোয়ার বাউন্সারগুলো কিন্তু ওই কাঁধ বা কাঁধের উচ্চতা দিয়ে কিন্তু চলে যায়, কিন্তু আব্দুল গাফার সাকলাইনের বলগুলো সামহাও শর্ট বল হওয়া সত্ত্বেও সেটা কিন্তু ওই স্টাম্পের লাইনের মধ্যেই থাকে এবং এভাবে করে তিনি এলবিডব্লিউ আদায় করতে পারেন ব্যাটারদেরকে অন্যভাবে বোকা বানিয়ে। ব্যাটাররা হরিজন্টাল ব্যাট শটে খেলতে চলে যান কারণ তারা বলের লেন্থটা পিক করেন, ভাবেন যে এটা শর্ট অফ লেন্থ বল, এটাকে হরিজন্টাল ব্যাটেই খেলতে হবে, কিন্তু সামহাও বলটা ওই ব্যাটের নিচ দিয়ে চলে যায় এবং এলবিডব্লিউর ফাঁদেও ব্যাটাররা পড়ছেন। তো ওই সিচুয়েশনগুলো যখন তৈরি করছেন, আপনি 2টো ইনস্ট্যান্স দেখেন, পরপর দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায়, শর্ট বল এবং ব্যাটাররা হরিজন্টাল ব্যাটে খেলছেন এবং সেখানে তারা ধরা খেয়ে যাচ্ছেন, ধোকা খেয়ে যাচ্ছেন। সো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে আব্দুল গাফার সাকলাইনের এই বোলিংটা। এবং এটা নিয়ে নিশ্চয়ই আমি শিওর প্রতিপক্ষের অ্যানালিস্টরা এখন ঘাটাঘাটি শুরু করবেন, তারা একটা আইডিয়া বের করার চেষ্টা করবেন যে এই বলটার বিরুদ্ধে আসলে কি করা যেতে পারে বা তার অস্ত্রাগারে এই ধরনের একটা বল আছে। এটা কিন্তু খুবই খুবই রেয়ার এবং এইটা কম্বাইন উইথ রিপন মন্ডলের বোলিং, যিনি কিনা আবার হ্যাট্রিকও তুলে নিয়েছেন, এবারে বিপিএল এর 3য় হ্যাট্রিক ছিল সেটা, এবং শেষ 3 ব্যাটারকে তিনি আউট করেছেন। রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন, দিস কম্বো ইজ রিয়েলি টেকিং রাজশাহী টু প্লেসেস। এবং তারা তাদের স্পিন ডিপার্টমেন্টটাও কতটা সমৃদ্ধ করেছে দেখেন। মোহাম্মদ রুবেলকে তারা রেখেছে, তিনিও তার ফার্স্ট ম্যাচে খুব ভালো বোলিং করলেন। সন্দীপ লামিচানে তিনিও কিন্তু এই দলটার মধ্যে আছেন, অর্থাৎ 11-এ তিনি সুযোগ পেলে আরেকটা অন্য ডিমেনশন তিনি অ্যাড করতে পারেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ারিয়ার্স টিমটা অনেক শক্ত সমর্থ এবং তাদেরকে হারানো বেশি কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তবে আব্দুল গাফার সাকলাইনের এই স্কিল সেটটাকে রাজশাহী দারুণভাবে ব্যবহার করছে এবং তারা তাদের যে দূরদর্শিতা রয়েছে, তারা যে বিপিএল শুরুর সময়টা থেকে বা নিলামের আগে থেকেই কিছু প্লেয়ারদের পিন পয়েন্ট করে রেখেছিল যে তাদের স্পেশাল কিছু স্কিলের জন্য তাদেরকে দলে রাখবেন, সেই বিষয়টা কিন্তু আমরা চোখের সামনে লক্ষ্য করছি।
ভিডিওটি কেমন লাগলো আপনি জানিয়ে দিতে পারেন। আব্দুল গাফফারের বোলিংটা আপনারা কেমন উপভোগ করছেন সেটা আপনারা জানিয়ে দিতে পারেন, এবং ওভারঅল আপনাদের কি রাজশাহী ওয়ারিয়র্সকেই এবারের বিপিএল এর সবচাইতে ফেভারিট মনে হচ্ছে কিনা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে, সেটাও কমেন্ট করে জানিয়ে দিন। এবং সেই সাথে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অল স্পোর্ট এবিপি, বিপিএলটা দেখবেন ভালো মতন, এনজয় করুন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট।